একদিনের একদিনের সফরে এসেছেন। নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণের কার্যক্রম দেখতেই তিনি এসেছেন এবং এই বিষয়ে আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। দর্শক, চলে যাচ্ছি আইজিপি, সরাসরি আইজিপির কাছে। আপনারা এখানে এসছেন, অত্যন্ত আনন্দিত আমি। আমি এসছিলাম খুলনায় আমাদের পুলিশে নির্বাচনী প্রশিক্ষণ। একটু আস্তে কথা বলেন, একটু চিৎকার করবেন না, অনুগ্রহ করে চিৎকার করবেন না। আমরা আস্তে কথা বললেও শোনা যাবে। আচ্ছা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি এসছিলাম খুলনায়। তার আগে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই, আপনারা এখানে এসছেন। খুলনায় আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটে, জেলা পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ট্রেনিং সেন্টার, RRF, খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ন বলেছি, সবগুলো ইউনিটেই আমাদের নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে। আমরা মূলত পুলিশের সকল ইউনিটকে, সকল সদস্যকে এই নির্বাচনে পুলিশের দায়িত্ব এবং কর্তব্যে এবার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচাইতে নিউট্রাল, ফ্রি, ফেয়ার এবং উৎসবমুখর হবে। সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমরা নিজেরা প্রশিক্ষিত হচ্ছি। আপনারা জানেন যে গত 3টা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে, নানান সমালোচনা আছে। আমাদেরকে যেন সেই সব সমালোচনা, বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায়, সমাজের সকল অংশের সহায়তায় আমরা যেন একটা ইলেকশনের শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি। সেইটা পুনরায় মনে করিয়ে দিতে আমি সকলের সাথে কথা বলেছি এবং আমি দেখলাম তারা খুবই উজ্জীবিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ এই ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসছে আমরা সেটা পালন করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। যদি কারো কিছু জানার থাকে অনুগ্রহ করে বলেন। স্যার, আমরা প্রথমে জানতে চাই যে সম্ভবত এটি প্রথম, আমরা আগে কখনো দেখিনি পুলিশের এইরকম মানে নির্বাচনকালীন উপলক্ষে যে প্রশিক্ষণ, সম্ভবত আমার জানা মতো। তো এটা কি বিশেষ এত প্রয়োজনটা কেন হলো, মানে তারা কি এটা দরকার কোন প্রেক্ষাপটে হলো? আগে কি এটা, হ্যাঁ, আমার তো 35 বছর চাকরি, তারপরে তো আমি রিটায়ার করলাম, তারপরে আবার এসেছি চুক্তিতে। তা আমিও সারা জীবনে আমি দেখি নাই এবং আমি যাদের কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছি, যাদের হাতে পুলিশ হিসাবে আমি গড়ে উঠেছি, তাদের মুখেও কোনোদিন শুনি নাই যে পুলিশের নির্বাচনী ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে হয়। আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন, এগুলো আমাদের ম্যান্ডেটেড কাজ। আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ যখন একাডেমিতে নেই এবং এর পরে রিফ্রেশার প্রশিক্ষণ যখন থাকে, আমরা এগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে। তো এটাই এইবারই আমরা প্রথম এই নির্বাচনী প্রশিক্ষণের আয়োজন করেছি। মূলত আমাদের যে বেদনাদায়ক অভিজ্ঞতা আছে আগের 3টা ইলেকশন 2014, 18 এবং 24, যেখানে যেটা নিয়ে নানান বিতর্ক এসছে, নানান ধরনের সমালোচনা আছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরাও সেই বিতর্ক এবং সমালোচনার শিকার হয়েছি, অংশীদার হয়েছি, কারণ আমরাও ওই 3টা ইলেকশনেই পার্টিসিপেট করেছি। আমাদের সেই অভিজ্ঞতাটাকে আবার শুধরানোর জন্য আমরা যেন যেই ভুলগুলো আমরা করেছি অথবা করতে বাধ্য হয়েছি সেইগুলো যেন আমরা না করি, পক্ষপাতিত্ব, কোনো জায়গায় অন্যায়, অবিচার প্রশ্রয় না দেওয়া, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের যেই অঙ্গীকার যে সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা, সেটা যেন আমরা করতে পারি। এই জন্য আমরা আমাদের সমস্ত ব্যাড প্র্যাকটিসেস, ম্যাল প্র্যাকটিসেস, কুঅভ্যাস, বদভ্যাস, যাই আমরা আগে আমাদের যাই হয়ে গেছে না কেন, সব কিছু ভুলে গিয়ে আমরা যেন এটা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে করতে পারি। এই জন্যই আমরা নিজেরাই আসলে প্রশিক্ষিত হচ্ছি। এই প্রশিক্ষণ স্বপ্রশিক্ষণ, নিজেরাই আমরা নিজেদেরকে শিক্ষিত করছি। আমরা কিন্তু বাইরে থেকে কোনো ট্রেনার আনছি না বা আউটসোর্স করা কেউ নাই।
আমাদের যারা দীর্ঘদিন কাজ করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারাই আমাদেরকে, আমরা নিজেরাই নিজেদেরকে তাদের মাধ্যমেই প্রশিক্ষিত হচ্ছি আর কি। যে পুলিশ বিগত 3টি নির্বাচনে ছিলেন তাদের দিয়ে কি আবার এই পরবর্তী নির্বাচন সঠিক হবে বলে আপনি মনে করেন? এটা অবশ্যই আমি মনে করি। সেই জন্যই আমরা আসলে প্রশিক্ষণটা এই কারণেই যে আমি যারা এক সময় কোনো কারণে বিচ্যুত হয়েছে তাদেরকে পুনরায় আইনের শাসনে যে কথা বলা আছে, বিধিবিধান আইনে যে কথা বলা আছে, সেটাই আমি আবার রিফ্রেশ করিয়ে দিচ্ছি তাদেরকে। এবং এর মধ্যে যারা ইনকরিজিবল, যাদেরকে আদৌ মানে পরিশুদ্ধ করা সম্ভব না, এইরকম লোকদের, বিতর্কিত লোকদেরকে আমরা ইলেকশনে তারা যেন ওইভাবে নেতৃত্বে না থাকে, সেটা আমরা যখন ডেপ্লয়মেন্টের প্রসঙ্গটা আসবে তখন আমরা সেই জায়গাটা খেয়াল রাখবো। তাহলে সেই বিতর্কিতদের কোনো তালিকা করা হয়েছে কিনা এবং তার পরিসংখ্যান মানে সংখ্যাটা কিরকম? এটা তালিকা করা হয়নি, তবে আমরা জেলার এসপি এবং রেঞ্জের ডিআইজি ওনাদের বিবেচনায় যাকে মনে করছেন যে বিনির্বাচনের সময় তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন না, তাদেরকে চিহ্নিত করছেন। আমরা যখন ডেপ্লয়মেন্টটা হবে ওই জানুয়ারিতে, তখন আমরা এই সংখ্যাগুলো বিবেচনায় নিব। জি ভাই, পুলিশের প্রেক্ষাপটে বা খুলনার যে প্রেক্ষাপট, তাতে কিন্তু পুলিশের প্রতি মানুষের যে আস্থা সেটা কিন্তু একেবারে কমে গেছে। সেক্ষেত্রে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে খারাপ নাজুক। তো সেক্ষেত্রে আগামীতে নির্বাচন আসছে, তো এই নির্বাচনের আগ মুহূর্তে এইসব যে কার্যক্রমগুলো রয়েছে, সন্ত্রাসী কার্যক্রম, এগুলো আসলে কন্ট্রোল করা এবং এগুলো একেবারে কমিয়ে ফেলা, এগুলো সম্ভব হবে কিনা, এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন? আমার বিশ্বাস আমরা পারবো, কারণ নির্বাচনটা মানুষ কিন্তু স্বাগত জানাচ্ছে, আগ্রহে মানে উদ্গ্রীব হয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কাজেই এইখানে যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের প্রকোপ আছে, আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক, কোনো লোকই চায় না। এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে, এবং সমাজের একটা সবচেয়ে সচেতন অংশ আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই। আমার বিশ্বাস আমাদের হাতে যে 2 মাস আছে, আমরা অবশ্যই পারবো। আপনাদের অভিযানের আগে একটা আওয়াজ দেওয়া হয় যে সন্ত্রাসী অভিযান শুরু হবে, সাঁড়াশি অভিযান শুরু হবে। আমাদের বক্তব্য হলো, আপনি যদি একজন আসামিকে, সন্ত্রাসীকে ধরতে যান, তার আগেই যদি আগাম বার্তা দেন যে সন্ত্রাসী অভিযান শুরু হবে, তখন তো সন্ত্রাসী অটোমেটিক টাইটেল করে। এই জন্য কোনো এ ধরনের আওয়াজ না দিয়ে অভিযান শুরু করার পরিকল্পনা আছে কিনা? অত্যন্ত মানে যুক্তিসঙ্গত আপনার একটা প্রশ্ন চাই, তা আমি মনে করবো দিস এ ভেরি গুড সাজেশন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনি কোন? আমি মানব জমিনে। আপনাকে আবারও ধন্যবাদ জানাই, এবং মতি ভাইকে সহ আপনার এই প্রশ্নের জন্য। আমি আপনার সাজেশন সর্বান্তকরণে নিলাম। একটা বিষয় জানতে চাই যে পরিবর্তনের পরে পুলিশের বিরুদ্ধে আমরা জানি যে অসংখ্য মামলা হচ্ছে, মামলার সংখ্যা যদি জানা থাকে বলবেন, এবং এই মামলার চার্জশিট হয়েছে কিনা বা ফাইনাল রিপোর্ট হয়েছে কিনা, তথ্য জানতে চাই। আমাদের মামলার খুব বেশি সংখ্যক চার্জশিট হয়নি। আমাদের খুনের মামলার 19টা হয়েছে, আর খুনের বাইরের 36টা। আমাদের গত 1 বছরে প্রথম 5-6 মাস আমরা তদন্তে মোটেও অগ্রগতি তেমন একটা হয়নি। তারপরের 6 মাসে আমরা কিছুটা গুছিয়ে আনতে পেরেছি। এখন এই বছরে আমার বিশ্বাস আমরা অনেক মামলা শেষ করে আনব। এক্স্যাক্টলি কতজন পুলিশ চার্জশিটেড হয়েছে এই মুহূর্তে আমার সংখ্যাটা নাই, তবে আপনারা তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে প্রচুর, অন্তত 21 জনকে তো আমরা গ্রেফতার করে পাঠিয়েছি। এর বাইরে বোধহয় আরও 30-31 জন আছে যাদেরকে এখনো পারিনি, তারা সবাই চার্জশিটেড। নির্বাচন বানচালের জন্য যে একটা গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে, এখনই বিভিন্ন জায়গায় নাশকতা চলছে। খুলনাতে বেশ নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকটি মিছিল প্রোগ্রাম করছে তারা। এইটা দমনে সারা দেশে আমরা আমাদের সর্বান্তকরে কাজ করে যাচ্ছি। এখানে সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের সমাজের প্রতিটা মানুষ। আসলে পুলিশের একার পক্ষে বল প্রয়োগ করে এই নাশকতা শেষ করা অথবা মোকাবেলা করা সম্ভব না, যতক্ষণ না সমাজের সবাই আমাদেরকে সাহায্য করছেন। আমি কিন্তু দেখেছি আপনারা আমাদেরকে খবর দিচ্ছেন, অমুকের বাসায়, যে অমুক পলাতক এমপির বাসায় 7-8 জন বৈঠক করছে, প্রচুর খাবারের অর্ডার এসছে।
আমরা আপনাদের কাছ থেকে, আপনারা কোনো নাম দেননি, বেনামিভাবে এসছে, আমরা গিয়ে ঠিকই 7 জনকে পেয়েছি যে তারা ওই ককটেল বানিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। আমার বিশ্বাস আমরা পারবো। আমার একটা প্রশ্ন আছে, এই যে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে ভুয়া খবর বা এআর মাধ্যমে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে গুজব ছড়ানো হয়, এই বিষয়ে সাইবার পুলিশের কোনো পদক্ষেপ আছে কিনা আপনাদের? এইখানে আমরা খুবই দুর্বল। এই যে অত্যাচার আমরা সহ্য করছি, আপনারাও করছেন, আপনারা যখনই হন, আপনার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন আর ফেক নিউজ, কারো সম্পর্কে টোটালি কাল্পনিক একটা তথ্য তৈরি করে এআই দিয়ে এটাকে একেবারে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়। এবং এইটা আমরা যখন এটার বিরুদ্ধে লিখি যে এই পুরো জিনিসটা ফলস, আমরা প্রথমে বিটিআরসি কি লিখি, সবচেয়ে বেশি তো ফেসবুকে, তো বিটিআরসি তখন ওই মেটাকে আবার লিখে যে এই জিনিসটা আপনারা অনুগ্রহ করে উঠিয়ে নেন কারণ এটা মিথ্যা। মেটা তখন আবার তাদের যে স্ট্যান্ডার্ডস অফ এই ব্রডকাস্টিং নাকি প্রিন্সিপালস তারা ফলো করে, তারা দেখে যে তাদের প্রিন্সিপাল অনুযায়ী ওইটাকে তারা পরিত্যাজ্য মনে করে কিনা। এবং আমরা দেখেছি যে 100টা রিকোয়েস্ট করলে 40টার মতো ওনারা রাখে, 60টাই ওনারা রাখে না। এখন এই জায়গাটায় আমার এইখানে আপনাদের কাছে প্রশ্ন, এবং আমি মনে করি যে আপনারা যদি কোনো কিছু কথা বলতে যাই, মানে আমি যা ইচ্ছা তা বলে দিলাম যে আকাশটা ওই জায়গায় ভেঙে পড়ে গেছে, একটা ছিদ্র দেখা গেছে, আমার স্বাধীনতা আছে এটা বলার, কেউ আমাকে বলবে না, আমি বলে দিলাম, বলে আমি এটাকে যদি এআই দিয়ে করে আমি ইয়েতে দিয়ে দিই আমার অ্যাকাউন্টে, মানে আমাদের স্বাধীনতা কোন জায়গায় গিয়ে আমরা নিজেদেরকে সীমায়িত করব, এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। এইটা আমি আরোপ করে দিতে পারবো না। যেটা ফ্যাসিস্ট আমলে যে অমুক ইয়েকে গালি দিয়েছে, এই ধরো তাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলায় নাও, তাকে মানে সে গালি দিয়েছে, তার জন্য আমি তাকে 13 মাস, ওই যে সেই স্টুডেন্ট জগন্নাথের না খাদিজাতুল কুবরা, ওনাকে জাহাঙ্গীরনগর, মানে কি ধরনের অন্যায় বলেন, উনি একটা কন্ডাক্ট করেছে একটা মিটিং, নিজে কিছু বলে নাই, সেই মিটিংয়ে কোনো এক বক্তা এমন কিছু বলেছে যেটা সরকারের পছন্দ হয়নি, তার জন্য ওই মেয়েকে 13 মাস তাকে আটকে রাখা হলো। তো এখন অবশ্যই আপনি বলতে পারেন স্বাধীনতা আছে, কিন্তু সেটা কতটুকু বলবেন এটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা আমরা আপনারা কেউ চাপিয়ে দিতে পারবো না, হয়তো বা রিয়েলাইজেশনটা হবে, আমরা সেই অপেক্ষায় আছি। না 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 না, এটা আমি দেখছি না। একটা কোন নির্বাচন আপনি 1991 বলেন, 2001 বলেন, 2008 বলেন, কোন নির্বাচনে প্রচারণায় হামলা হয়নি? কোন নির্বাচন মৃত্যুহীন হয়েছে? হয়নি। কখনো 5, কখনো 10, কখনো 25, মানে আমরা চাই না একটাও মৃত্যু হোক, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো তা এই বলে যে মানুষ এত বেশি ইনভলভ হয়ে যায় যে এই মানে জীবনহানি পর্যন্ত হয়ে পড়ে। আমরা চাই না একটা মৃত্যু, কিন্তু হয়েছে। এবং আমরা তো দেখেছি যে এগুলো এক্সাম্পলারি ইলেকশন তো আমরা করতে পেরেছি, 91-এর, 2001-এর, 2008-এর, যেগুলো আমরা দেশে প্রশংসিত হয়েছে, বিদেশেও হয়েছে। তো এটা পারবো না কেন? বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে গায়েবী মামলা হইতো, ইদানিংও কিছু আপনার অপরাধীর সাথে আপনার নিরীহ লোকদেরও মামলায় প্রচুর জড়ানো হচ্ছে। এদের ব্যাপারে আমাদের একটা ছিল যে আপনাদের একটা অডিয়েন্স আছে 173A, হ্যাঁ, ওই আলোকে যে কিছু করা হচ্ছে কিনা, যারা নিরপরাধ তাদেরকে আগেই বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমরা তো প্রায়, আমি সংখ্যাটা বলতে পারবো না, ডিএমপি একাই প্রায় 2000-এর মতো প্রসেস করতেছে, যাদেরকে দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য ওনারা কোর্টে পাঠাবে। এর আগে আমি গত সপ্তাহের কথা বলতে পারি, 236 অলরেডি আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি, আরও প্রসেসে আছে বোধহয় কয়েকশো। আমরা শুধুমাত্র যারা নিরীহ সরাসরি দরখাস্ত করছে যে আমি নিরীহ, আমাকে এই দায় থেকে অব্যাহতি দেন, শুধু ওইটাই না, আমরা নিজের থেকেই, কেউ যদি দরখাস্ত নাও করে, আমাদের এসপি সাহেবরা নিজের থেকে মামলাটা দেখে নিজেরাই বের করে নিয়ে আসতেছে যে এই 150 নামের মধ্যে এই 75 জনের কোনো দোষ নেই, তারা এখানে কোনোভাবেই সংযুক্ত না।
তাদেরকে ওই এসপি সাহেব নিজের থেকেই রিপোর্ট তৈরি করছে কোর্টে পাঠানোর জন্য। আমরা এটা নিজে থেকে করছি। তারপরেও যারা মনে করেন যাদেরটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে তারা যেন অ্যাপ্রোচ করেন আমাদেরকে, আমরা তাদের কেসগুলো ইয়ে করব। এটা সরকারের একটা, যেহেতু এরকম একটা উদ্যোগ কোনো সরকার কিন্তু কখনো নেয়নি। সিআরপিসির ওই ধারা পরিবর্তন করে, আদারওয়াইজ কিন্তু চার্জশিট হওয়া পর্যন্ত বসে থাকতে হইতো। তার আগেই আমরা করছি। আমরা পারবো। আমি গত 4 দিন আগে আয়ারল্যান্ডের পুলিশ অম্বাসম্যান বা নেপাল ও লোন শেষে নাম মহিলা, উনি এসেছিলেন। উনি আমাকে বললো যে ইন্সপেক্টর জেনারেল, আমি যখন এই প্রসঙ্গটাই উঠাচ্ছিলাম তখন বললো ইট টুক 10 years ফর আস এগেইন টু বি এ প্রো পিপল পুলিশ। তোমার এটা 150 বছরের তোমরা লিগেসি নিয়ে চলছো, এবং এই গত ফ্যাসিস্ট আমলে যেই পরিমাণ কলঙ্ক আমাদের উপরে চেপেছে, বলে ইট উইল টেক মোর টাইম, আরো অনেক বেশি সময় লাগবে। এইটা এত সহজে যাবে না, কিন্তু ইলেকশনটা আমরা করে ফেলতে পারবো, আপনি যাই বলেন। এইটাতে আমি আমার দৃঢ় বিশ্বাস। 43,000 সেন্টার, আপনি কয়টা সেন্টার বন্ধ করবেন? আপনি 500 সেন্টার বন্ধ করবেন, আমি রি-ইলেকশন হবে, আমি 42,500 করে ফেলবো। 1000 বন্ধ করবেন, 42,000 হয়ে যাবে, 41,000 হয়ে যাবে। ইলেকশন আপনি ঠেকাতে পারবেন না, ওই সন্ত্রাসীরা পারবে না। আমার বিষয়, কারণ মানুষ ইলেকশনমুখী, নির্বাচনমুখী, এটাই হচ্ছে বড় শক্তি। জি, প্রতিদিন খুলনা এখন রাত নামলেই হয় হত্যাকাণ্ড, নাহলে হামলা, নাহলে রক্তপাত ঘটছে। অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খুলনায়। সর্বশেষ সাংবাদিকদের উপরে হামলা ঘটনা ঘটেছে। বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে লোক মারা গেছে, বাড়িতে প্রচণ্ড গুলিবিদ্ধ হয়েছে, মানে আপনার একেবারে বড় গুলি চালানো হয়েছে। আসলে এই প্রেক্ষাপটটা আমরা কোনোভাবেই খুলনার পুলিশ প্রশাসন চেষ্টা করছি, কিন্তু আসলে হচ্ছে না। যেমন সাংবাদিকের হামলা হয়েছে, আসামি এখনো গ্রেপ্তার হয়নি, মামলা হয়েছে। এই বিষয়টা একটু আপনার সিরিয়াসলি আমরা শুনতে চাচ্ছি, আসলে খুলনার প্রেক্ষাপটটা এখন আমরা তো আমাদের চেষ্টা করে যাচ্ছি। এখন কোনো জায়গায় যদি ঘাটতি থাকে আমাদেরকে একটু বলেন যে এইটা এইভাবে আগালে হয়তো আরো ভালো হবে। আমরা যে 100% সফল আমরা বলছি না, এবং আমরা যে সেই আগে পুলিশ যেই রূপে ছিল, যে কিছু হলেই একজনকে ধরে নিয়ে আটকে ফেলা, কোর্টকে জানানোর কোনো প্রয়োজন ছিল না, 3 দিন আটকে রাখলাম, 1 মাস আটকে রাখলাম, অথবা টোটালি তাকে কি ক্রসফায়ার নামে খুন করে ফেললাম। এই যে অন্যায় অত্যাচার করে টিকে থাকা, এটা তো সবলতার লক্ষণ নয়। একটা সবল কর্তৃপক্ষ, সবল সরকার কি মানুষের উপরে অত্যাচার করে? অত্যাচার কে করে? তো একটা দুর্বল সরকার, যার আইনি ভিত্তি নাই, যার নৈতিক শক্তি নাই। তার জন্যই দরকার হয় ওই মানুষকে অত্যাচার করা, গুলি করা, লাঠি দিয়ে আঘাত করা, মানুষকে গুম করে ফেলা। এইসব কাজগুলো দুর্বল কর্তৃপক্ষের বৈশিষ্ট্য। আমি তো মনে করি আমরা নৈতিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী। আমরা যখন ডিউটিতে যাই, পুলিশকে অনেকেই মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না, তাদের সেই স্মৃতি মনে পড়ে যে এই পুলিশ তো আমাকে গুলি করেছিল। তার জন্য অনেক সময় আক্রমণ করতে আসে, অনেক সময় আসামি ছিনিয়ে নিতে আসে। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করি। আমরা এখানে গুলি করে মানুষকে মারি না, আমরা এখানে জোর করে লাঠিপিটা করি না, আমরা এখানে গ্যাস মারি না। আমরা কিন্তু এই জায়গায় টলারেন্স, মানবিকতা, ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপাল আমরা কিন্তু এক্সার্ট করতেছি। আমরা এই কারণে করছি যে এইটা দেখতে দেখতে সমাজ এক সময় মনে করবে যে না, দিস ইজ দ্য পুলিশ হুইচ উই ওয়ান্ট। আমরা সেই পুলিশ চাই না যে গালি দিলে পরে আমার দিকে গুলি করবে, সেই পুলিশ তো আমরা হইতে চাই না। আমরা বরাবর কেতাবে এটা পড়েছি, আমরা এখন এটা বাস্তবে প্রয়োগ করতে চাই। এখন ভাই আপনি যেটা বললেন, এই সুযোগে এখন আমি যদি একটা অপ্রেসিভ পুলিশ বাহিনী হই, বা পুলিশ সন্ত্রাসীরা যদি জানে যে ধরা পড়লে কিন্তু ক্রসফায়ার, ধরা পড়লে কিন্তু গুম, এই ভয় দিয়ে আমি সন্ত্রাস দমন করতে চাই না। আমি আমার রুলসের মধ্য দিয়ে আমি ধরা পড়লে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে পাঠাবো, আমি চার্জশিট দিব, ওইখানে বিচার হবে। এর মধ্যে দিয়ে আমি সন্ত্রাস দমন করব। আমি ক্রসফায়ার দিয়ে দমন করতে চাই না ভাই। এর জন্য আমাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে মূল্য দিতে হচ্ছে, আপনাকে রাত্রে ঘুমহীন কাটাতে হচ্ছে, আমাকেও কাটাতে হচ্ছে। কিন্তু আমাদের চেষ্টার একটু বলেন যে আমরা কোন জায়গায়
আমরা আরেকটু ভালো করতে পারি, এইভাবে করতে পারি, আপনাদের তরফ থেকে এই সাজেশন আমি সর্বান্তকরণে স্বাগত জানাবো ভাই। তারা যে বিষয়টা জানতে না, পুলিশ প্রতি বিষয়ে সাংবাদিকদের বাধা প্রদান করছে, সেক্ষেত্রে এই ব্যাপারে কোনো নির্দেশনা এই ব্যাপারে সাংবাদিক জার্নালিস্টদের ব্যাপারে, সংবাদ সংগ্রহের ব্যাপারে ইলেকশন কমিশনের স্পেসিফিক ডাইরেকশন আছে। আপনারা যদি ফ্রিলি সংবাদ সংগ্রহ করতে না পারেন, ভাই আমি আগে বাধা দিতাম কেন, যে ওখানে তো আমি সিল মারতেছি, এটা ঢুকতে দেওয়া যাবে না। দিস ইজ টোটালি ডিফারেন্ট দিস টাইম। আপনারা খালি দেখেন, আমরা আপনাকে বলবো ভাই আসেন দেখে যান কেমন ভোট হচ্ছে, আমি উল্টা করব, আপনি বরং টায়ার্ড হয়ে যাবেন যে দেখছি আর যাবো না। দিস ইজ হোয়াট উই আর থিঙ্কিং নাও। আপনাদের প্রতি আমার শত্রুতা নাই, শত্রুতা ছিল কখন, যখন আমি অন্যায় করছি, দেখাইতে চাই নাই যে দেখলে তো লিখে দেবে পত্রিকায়, আমি চাচ্ছি না সেটা। এখন আমাদের মধ্যে ইননেট ভেতরে যে অভ্যাসটা গড়ে উঠছে, 1 বছরে যাবে না, আমরা চেষ্টা করছি এটা করতে। ইলেকশন কমিশন ইজ ভেরি পজিটিভ ভাই। আপনারা ভালো থাকেন, এত লোক আসছেন, আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। জি আমি অত্যন্ত আনন্দিত, মানে এতগুলো ক্যামেরা আমি কখনো ফেস করি নাই ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। জি কি নাম ভাই আপনার? কি করছে বলবে, আসেন। হ্যাঁ দর্শক, আপনারা দেখছিলেন যে আইজিপি জনাব বাহারুল আলম তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সাথে। তিনি মূলত খুলনা এসেছেন যে নির্বাচন উপলক্ষে যে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই প্রশিক্ষণ দেখতেই বা কি তারা অর্জন করেছে। এবং তিনি কিন্তু বলেছেন যে এটি বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথম যে নির্বাচন উপলক্ষে কোনো পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অতীতে কখনো এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়নি। এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই প্রশিক্ষণটা, মানে নির্বাচন নিয়ে কেন প্রশিক্ষণ দিতে হচ্ছে। তখন তিনি বলেছেন যে আসলে অতীতের যে 3টি নির্বাচন হয়েছে সেখানে যে অনিয়ম হয়েছে, পুলিশ সদস্যরা অনিয়মকেই অনেকটা নিয়মে পরিণত করে ফেলেছিল, যে কারণে এবছর কোনোভাবেই কোনো কিছুতে ছাড় দেওয়া হবে না। কোনো পুলিশ সদস্য যদি নির্বাচনকালীন কোনো অন্যায়ের সাথে জড়িত থাকে সেগুলো প্রতিরোধ করা হবে, এবং যাতে জড়িত না থাকে সেই অভ্যাস পরিবর্তনের জন্যই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এছাড়া খুলনার বিভিন্ন বিষয়ে আইন শৃঙ্খলার বিষয়ে তিনি বলেছেন, যেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি চান যে সন্ত্রাসীরা পুলিশকে ভয় পাক, কিন্তু সেটি আইনের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তিনি কোনো দ্রুততম ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস দমন হোক, এটি পুলিশের লক্ষ্যমাত্রা নয়। পুলিশের লক্ষ্যমাত্রা স্থায়ীভাবে সন্ত্রাস দমন, সমাজ থেকে সন্ত্রাস দূরীকরণের জন্য পুলিশের চেষ্টা চলছে। তবে তিনি এটিও বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলে তিনি এভাবে উল্লেখ করেছেন যে পুলিশের যে দুরবস্থা হয়েছিল সেটি কাটিয়ে উঠতে একটু সময় লাগছে, এই সময়টা লাগবে। সেই সময় পর্যন্ত পুলিশকে কাজ করতে আরও কি সহযোগিতা করা যায় বা কী পরামর্শ, সেটি তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, এবং তিনি কামনা করেছেন যে যদি আরও কোনো পরামর্শ থাকে ভালো, সেটি দেওয়া হলে পুলিশ আরও এগিয়ে যেতে পারবে। তো দর্শক, খুলনার পুলিশ লাইন্স থেকে আইজিপির সংবাদ সম্মেলনে এই ছিল সর্বশেষ খবর। আবারও পরবর্তীতে অন্য